থেকে 95°C তাপমাত্রার মধ্যে কি করেন? এই সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খাবার সংরক্ষণকে বলা হয় পাস্তুরাইজেশন বা পাস্তুরীকরণ। ভালো করে লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট। পাস্তুরাইজেশন বা আর একটা নাম আছে এটার পাস্তুরীকরণ। হ্যাঁ, পাস্তুরীকরণ বা পাস্তুরাইজেশন, এটা নিশ্চয়ই তোমরা এই নামগুলো ইতিপূর্বে শুনেছ। তো সেটা কিভাবে বা কোন প্রক্রিয়া, সেটা প্রক্রিয়াটা হচ্ছে বা পদ্ধতিটা হচ্ছে যে 65° থেকে 95°C পর্যন্ত এই তাপমাত্রার মধ্যে খাবার সংরক্ষণ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় পাস্তুরীকরণ বা পাস্তুরাইজেশন। তাপমাত্রার সীমা 100° থেকে 150° এর মধ্যে রেখে জীবাণুমুক্তকরণ করা হয়। পাস্তুরিত প্রক্রিয়ায় ক্ষতিকারক জীবাণু মারা যায় এবং তা হিমাগারে সংরক্ষণ করা হয়, হিমাগারে বা ফ্রিজ করা হয় এক কথায়। এখন আধুনিক জীবন ব্যবস্থায় খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ফলমূল, টাটকা শাকসবজি ইত্যাদি দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য দীর্ঘ সময় পরেও সংরক্ষণ করায় কৌটাজাত করে রাখা যায়। তাই টাটকা এবং পুষ্টিগুণ সম্পন্ন রেখে সঠিক উপায়ে বায়ুশূন্য ক্যানে বা কৌটায় ঢুকিয়ে জীবাণুমুক্ত রেখে প্রক্রিয়াজাত করা হয়। এবং এই প্রক্রিয়াজাতকরণ যে প্রক্রিয়া, এইটাকে মূলত বলা হয় কৌটাজাতকরণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে কৌটাজাতকরণ যে প্রক্রিয়া বা খাদ্যদ্রব্যকে কৌটাজাতকরণ প্রণালী এটি কি, সেটি কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? এখন দেখো, এই কৌটাজাতকরণ পদ্ধতিটা কি সেটা আমরা জানতে পারলাম। তো এখন এই কৌটাজাতকরণ পদ্ধতির মাধ্যমে আমরা আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু জানি, যেটা অবশ্য আলোচনা হয়ে গেছে, তারপরে একটু আলোচনা করি যে কৌটাজাতকরণের যে মূলনীতি, এই মূলনীতিটা কি? খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের মূলনীতিটা কি? খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের খাদ্যদ্রব্য কৌটাজাতকরণের মূলনীতি, তাই না? তো এটা একটু আমরা জানবো। এটা কি? সাধারণত বিভিন্ন রকমের দেশি ফল, সবজি, যেমন সবজির মধ্যে রয়েছে তোমার বাঁশকোড়ল, কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি, এগুলো। তারপরে বিভিন্ন রকমের মাছ, মাংস, সেগুলো কাঁচাও হতে পারে, রান্না করাও হতে পারে। তো এই যে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্যগুলো, এগুলোকে আমরা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি, এই সংরক্ষণের একটা অতি প্রাচীন পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে মূলত কৌটাজাতকরণ প্রণালী। এখন এই যে কৌটাজাতকরণ যে প্রণালীটা আমরা জানলাম, এই প্রণালীটার মূলনীতিটা কি, এটা একটু আমরা জানবো। মূলনীতিটা হচ্ছে এরকম যে বর্তমান সময়ে ব্যস্ত জীবনে মানুষ তার খাদ্যের সংরক্ষণ পদ্ধতি সময়ের সাথে সাথে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলেছে। যেমন এখন দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কিন্তু আমাদের আর সাধারণত কিন্তু শহরের মানুষেরা এই কৌটাজাতকরণ পদ্ধতিটা কিন্তু কেউই ব্যবহার করে না। সবাই কি করে? ফ্রিজ করে। সবারই বাড়িতে বাড়িতে ফ্রিজ রয়েছে, তাই না? তো এখনো কিন্তু কিছু কিছু এলাকায় বা কিছু কিছু অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেগুলোতে কিন্তু এই কৌটাজাতকরণ পদ্ধতিতেই কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। হ্যাঁ, কিছু কিছু গ্রাম এলাকায়। তো এখন এই খাদ্যদ্রব্য যে কৌটাজাতকরণ পদ্ধতি, সেটা কিন্তু এটা একটা পদ্ধতি। এখন এতে খাদ্যের গুণগত মানটা অক্ষুণ্ণ থাকে, খাদ্যদ্রব্যে অণুজীবের বংশবৃদ্ধির আশঙ্কা থাকে না। আর যতক্ষণ না পর্যন্ত খাদ্যদ্রব্যের মধ্যে অণুজীবের বংশবৃদ্ধি না ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা খাদ্যদ্রব্য পচবে না বা নষ্ট হবে না। তো এখন দেখো, এই যে খাদ্যের কৌটাজাতকরণে বিশেষ কিছু নিয়ম অনুসরণ না করলে কৌটায় সংরক্ষিত খাদ্যে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি ঘটে এবং তাতে বিক্রিয়ার সৃষ্টি হয়, যা বটুলিজম নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট, দেখো, বটুলিজম নামে বটুলিজম, এইটাকে বলা হচ্ছে বটুলিজম। ইংরেজিতে বলা হচ্ছে BOTULISM।
LISM, বোটুলিজম। এইটাকে বলা হচ্ছে বোটুলিজম। এইটা বোটুলিজম নামে পরিচিত। তাহলে তাই বিশুদ্ধ কাঁচামাল এবং সঠিক পদ্ধতি অনুসরণ কৌটাজাতকরণের পূর্ব শর্ত। তো কৌটাজাতকরণের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। এগুলো কি কি? পাস্তুরাইজেশন, স্ফুটন, রেফ্রিজারেশন, শুদ্ধকরণ, বায়ু নিঃসরণ, অণুজীবীয় বংশবৃদ্ধি রোধে বিভিন্ন রাসায়নিক পদার্থ যোগকরণ। তারপরে রয়েছে কি আমাদের বিকিরণ, লবণাক্তকরণ, অম্লীয় পরিবেশ সৃষ্টিকরণ। তো আমরা মূলত এগুলো কিছু কিছু রয়েছে আমাদের আধুনিক পদ্ধতি। তো আমরা জানবো যে কৌটাজাতকরণ যে পদ্ধতি সেটা কি, যেটাকে সাধারণ পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি বলা হচ্ছে। এখন এই যে কোনো পাত্রে খাদ্যকে তাপ প্রয়োগের মাধ্যমে বায়ুশূন্য অবস্থায় সিল করে সংরক্ষণ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে কৌটাজাতকরণ পদ্ধতি। আবার একবার বলি, কোনো পাত্রে খাদ্যকে তাপ প্রয়োগের মাধ্যমে বায়ুশূন্য অবস্থায় সিল করে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হচ্ছে কৌটাজাতকরণ পদ্ধতি। তো এখন কৌটাজাতকরণ পদ্ধতির বেশ কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখো, সাধারণত কাঁচামাল সংগ্রহ, অর্থাৎ যে প্রোডাক্টটাকে আমরা কৌটাজাতকরণ করব সেটাকে মূলত আমাদের কাঁচামাল আকারে সংগ্রহ করতে হবে। তারপরে গ্রেডিং বাছাইকরণ, তারপরে রয়েছে খোসা ছাড়ানো, ছোট ছোট টুকরা করা, ব্লাঞ্চিং করা, পাত্রে ভর্তি করা, চিনি বা লবণ এর দ্রবণ যোগ করা, তারপরে রয়েছে আমাদের এক্সস্টিং, সিলিং, রিটর্টিং, ঠান্ডা করা, লেবেল লাগানো, গুদামজাতকরণ। এগুলো প্রত্যেকটা একটা করে প্রক্রিয়া বা প্রত্যেকটা একটা করে স্টেপ। আসছি তাপমাত্রা কত হবে? আসছি ইয়াসমিন, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকো। তো দেখো, এখন এই যে পদ্ধতিগুলো, এগুলো সম্পূর্ণ করার জন্য কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, তার জন্য আমরা এখন এই প্রসেসগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রসেসগুলোর প্রথমেই রয়েছে আমাদের যেটাকে বলা হচ্ছে ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং, বানানগুলো ভুল করো না, বানানগুলো একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। বানান কিন্তু কেমিস্ট্রিতে ভুল করলে কিন্তু মিনিংটা কিন্তু অন্যরকম হয়ে যায়। মোহাম্মদ সোহেল রানা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি সোহেল, কেমন আছো? আচ্ছা, এখন এই ব্লাঞ্চিংটা কি? ব্লাঞ্চিংটা হচ্ছে কৌটাজাতকরণের জন্য খাদ্য সামগ্রীকে ফুটন্ত পানিতে বা সদ্য প্রস্তুত বাষ্পে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হচ্ছে ব্লাঞ্চিং, মনে থাকবে। আবার একটু বলি যে কৌটাজাতকরণের জন্য খাদ্য সামগ্রীকে ফুটন্ত পানিতে বা সদ্য প্রস্তুত বাষ্পে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করাকে ব্লাঞ্চিং বলা হয়। তারপরে কি? পাকা ফলে ব্লাঞ্চিং করা হয় না, পাকা ফলে ব্লাঞ্চিং করার প্রয়োজন হয় না। তো ব্লাঞ্চিং এর ফলে খাদ্যের আয়তন কমে যায়, ফলে কৌটাজাতকরণ সহজ হয়। আচ্ছা, খাদ্যে পিচ্ছিল পদার্থ থাকলে সেগুলো দূর হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্লাঞ্চিংটা করলে কি হয়, কি সুবিধা, ব্লাঞ্চিং কি, এটা নিয়ে আর কি ডিটেলস। তারপরে কি হয়? অণুজীব মারা যায় এবং এনজাইম বিলুপ্ত হয়, ফলে খাদ্য ভালো থাকে। মূলত একটা খাবারের মধ্যে যদি অণুজীব না থাকে বা অণুজীবের আক্রমণ না থাকে, সেক্ষেত্রে মোটামুটি সেক্ষেত্রে সেটা ভালো থাকবে। এবং সেখান থেকে যদি এনজাইমগুলোকে সরিয়ে নেওয়া যায়, যে এনজাইমগুলো সাধারণত বিভিন্ন রকমের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অণুজীবের জন্ম বৃদ্ধি করে এবং এই এনজাইমগুলো বিভিন্ন রকমের রিয়াকশনগুলো ঘটিয়ে থাকে। তো যদি এনজাইমগুলোকে আমরা সরিয়ে নিতে পারি, তাহলে সেই এনজাইমগুলো থেকে আমাদের খাদ্যদ্রব্য খুব সুন্দরভাবে থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের ব্লাঞ্চিং। ওকে, এরপরে আসে আমাদের এক্সস্টিং। এটি কি? এক্সস্টিংটা হচ্ছে সিলিং এর আগে, এক্সস্টিং এর পরে যে স্টেপটা আসবে সেটার নাম হচ্ছে সিলিং।
তো সিলিংটা আমরা পরে জানবো। তো এক্সস্টিং জানতে গেলে আমাদের সিলিং এর আগে খাদ্যে বিশেষ প্রক্রিয়ায় তাপ দেওয়া হয়, এই বিশেষ প্রক্রিয়াটাকে বলা হয় মূলত এক্সস্টিং। এক্সস্টিং এর ফলে বায়ু শূন্যতা সৃষ্টি হয়, এজন্য অণুজীব জন্মাতে পারে না। এটা গেল আমাদের এক্সস্টিং। কেমন? এরপরে আমরা আসব আমাদের সিলিং। এরপরে আমাদের যে প্রসেসটা আসবে সেই প্রসেসটার নাম হচ্ছে সিলিং। সিলিং। আচ্ছা আচ্ছা, এখন আর তোমাদের বোর্ড দেখতে সমস্যা হচ্ছে নাকি, একটু আমাকে জানাবে তো। আচ্ছা, সিলিংটা কি জিনিস? সাধারণত ক্যানে আমরা খাদ্যের যে এক্সস্টিং সম্পূর্ণ হওয়ার পর ক্যানের উপর ঢাকনা লাগিয়ে সাথে সাথে সেটাকে সিল করা হয়। সাথে সাথে কৌটার ঢাকনাটাকে সিল করে দেওয়া হয়, যাতে সেখানে ওই ঢাকনার ফাঁস দিয়ে বাহির থেকে কোনো রকমের বায়ু বা বাতাস যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় সিলিং। এখন প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সময় পাত্রটি সম্পূর্ণ বায়ুরোধী হতে হবে, এতে খাদ্য ভালো থাকবে। এরপরে আসি আমরা রিটর্টিং। এরপরে আসি আমরা রিটর্টিং। এরপরে আসি আমরা রিটর্টিং। তো রিটর্টিংটা কি? রিটর্টিংটা হচ্ছে ক্যানকে সিল করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ দেওয়াকে রিটর্টিং বলা হয়। ক্যানটাকে সিলিং করার পর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাপ দেওয়াকে বলা হয় রিটর্টিং। অ্যাসিড বেশি থাকলে সাধারণত 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 90 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো যাই হোক, ইংলিশ বাংলা মিক্স হয়ে গেল। 90 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রায় 30 মিনিট ধরে 30 মিনিট ধরে আর যে সকল খাদ্যে অ্যাসিড কম বা অ্যাসিড নেই, এটা যদি হচ্ছে যে সকল খাদ্যের মধ্যে অ্যাসিড থাকে সেই সমস্ত খাদ্যের ক্ষেত্রে এই টেম্পারেচার এবং এত সময়। এবং যে সকল খাদ্যের মধ্যে অ্যাসিড কম থাকে বা একেবারেই অ্যাসিড থাকে না, সে সকল খাদ্যের মধ্যে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিটর্টিং করা হয়। 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিটর্টিং করা হয়। কেমন? আচ্ছা, এখন এর ফলে কি হয়? ক্যানের ভেতরে যত সব অণুজীব থাকে সবগুলো অণুজীব ধ্বংস হয়ে যায়। আর যদি ক্যানের ভেতরে কোনো অণুজীব না থাকে তাহলে কি হবে? অবশ্যই খাদ্যদ্রব্য তার মান সুনির্দিষ্টভাবে থেকে যাবে, অর্থাৎ